স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প দ্বিতীয় জন। গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই, আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। প্রিয়াঙ্কার খুব খারাপ এক ধরনের অসুখ হয়েছে। অসুখটা এমন যে কাউকে বলা যাচ্ছে না, বললে কেউ বিশ্বাস করবে না, কিংবা বিশ্বাস করার ভান করে আড়ালে হাসাহাসি করবে। একজনকে অবশ্য বলা যায়, জাবেদকে। জাবেদ তার স্বামী। স্বামীর কাছে কিছুই গোপন থাকা উচিত নয়। অসুখ বিসুখের খবর সবার আগে স্বামীকেই বলা দরকার। কিন্তু মুশকিল হচ্ছে, জাবেদের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় এখনো তেমন একটা গাঢ় হয়নি। হওয়ার কথাও নয়। তাদের বিয়ে হয়েছে মাত্র 21 দিন আগে। এখনও প্রিয়াঙ্কার তুমি বলা রপ্ত হয়নি। মুখ ফসকে আপনি বলে ফেলে। এরকম গম্ভীর বয়স্ক একজন মানুষকে তুমি বলাও অবশ্যই খুব একটা সহজ নয়। মুখে কেমন বাঁধো বাঁধো ঠেকে। প্রিয়াঙ্কা চেষ্টা করে আপনি তুমি কোনোটাই না বলে চালিয়ে দিতে। যেমন, তুমি চা খাবে, এটা না বলে সে বলে চা দেব। এইভাবে দীর্ঘ আলাপ চালানো যায় না। তার চেয়ে বড় কথা হলো, মানুষটা খুবই বুদ্ধিমান। ভাববার চেয়ে কিছুক্ষণ কথা বলার পরেই সে হাসি মুখে বলে ওঠে, তুমি বলতে কষ্ট হচ্ছে তাই না? তুমি বলতে কষ্ট হওয়াটা দোষের কিছু না। প্রিয়াঙ্কার বয়স মাত্র 17, তাও পুরোপুরি 17 হয়নি। জুন মাসে হবে, এখনো 2 মাস বাকি। আর ওই মানুষটার বয়স খুব কম করে ধরলেও 30 তো হবে। তার বয়সের প্রায় দ্বিগুণ। সারাক্ষণ গম্ভীর থাকে বলে বয়স আরও বেশি দেখায়। বরের বয়স বেশি বলে প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই। বরদের বরং চ্যাংনা দেখালে বেশি একটা ভালো লাগে না। তাছাড়া মানুষটা অত্যন্ত ভালো, ভালো এবং বুদ্ধিমান। কম বয়সী বোকা বরের চেয়ে বুদ্ধিমান বয়স্ক বর ভালো। বিয়ের রাতে নানান কিছু ভেবে প্রিয়াঙ্কা আতঙ্কে অস্থির হয়েছিল। ধকধক করে বুক কাঁপছিল, কপাল রীতিমতো ঘামছিল। মানুষটা সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলেছিল। কাছে এসে ভারী গলায় বলল, ভয় করছে? ভয় কি আছে বলো তো? প্রিয়াঙ্কার বুকের ধকধকানি আরও বেড়ে গেল। সে হা না কিছুই বলল না। একবার মনে হলো সে অজ্ঞান হয়ে যাচ্ছে। মানুষটা তখন নরম গলায় বলল, দেখো, ভয়ের কিছু নেই, ঘুমিয়ে পড়ো। এটুকু বলেই প্রিয়াঙ্কার গায়ে চাদর টেনে দিল। তার গলার স্বরে কিছু একটা ছিল। প্রিয়াঙ্কার ভয় পুরোপুরি কেটে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে একবার ঘুম ভেঙে দেখে লোকটা অন্য পাশ ফিরে ঘুমোচ্ছে। খানিকক্ষণ জেগে থেকে প্রিয়াঙ্কা আবার ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল অনেক বেলা করে। লোকটা তখন পাশে নেই। একটা মানুষকে চেনার জন্য 21 দিন খুব দীর্ঘ সময় নয়, কিন্তু তবুও প্রিয়াঙ্কার ধারণা মানুষটা বেশ ভালো। এরকম একজন মানুষকে তার অসুখের কথাটা অবশ্যই বলা যায়, কিন্তু মুশকিল হচ্ছে অসুখটার সঙ্গে এই মানুষটার সম্পর্ক আছে। এই কারণেই তাকে বলা যাবে না। কিন্তু কাউকে তো বলা দরকার, খুব তাড়াতাড়ি বলা দরকার, নয়তো সে পাগল হয়ে যাবে। কিছুটা পাগল সে বোধহয় হয়েই গেছে। সারাক্ষণ অস্থির লাগে। সন্ধ্যা মেলবার আগেই শরীর কাঁপতে শুরু করে। তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায়। গ্লাসের পর গ্লাস পানি খেলেও তৃষ্ণা মেটে না। সামান্য শব্দে ভয়ঙ্কর চমকে ওঠে। সেদিন বাতাসে জানলার কবাট নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ভয়ে অস্থির হয়ে গোঙানির মতো শব্দ করল প্রিয়াঙ্কা। হাতের চায়ের কাপ থেকে সবটা চা ছলকে পড়ল শাড়িতে। ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না। কেউ থাকলে নিশ্চয়ই খুব অবাক হতো, ঠিক যেমন প্রিয়াঙ্কার ছোট মামা অবাক হলেন। তিনি প্রিয়াঙ্কাকে দেখতে এসেছিলেন। তার দিকে তাকিয়েই বিস্মিত গলায় বললেন, এই তোর কি হয়েছে রে? প্রিয়াঙ্কা হালকা গলায় বলল, কই কিছু হয়নি তো। তুমি কেমন আছো মামা? আমার কথা বাদ দে, তোকে দেখতে এমন লাগছে কেন? কেমন লাগছে? চোখের নিচে কালি পড়ে গেছে, মুখ শুকনো, কি ব্যাপার বলতো? কোনো ব্যাপার না মামা। গালটাল ভেঙে কি অবস্থা? তুই কথাও তো কেমন অন্যরকম ভাবে বলছিস। কিরকম ভাবে বলছি? মনে হচ্ছে তোর গলাটা ভাঙা। ঠান্ডা লেগেছে মামা। প্রিয়াঙ্কা কয়েকবার কাশল।
মামাকে বুঝাতে চাইল যে তার সত্যি সত্যি কাশি হয়েছে, অন্য কিছু না। মামা আরও গম্ভীর হয়ে গেলেন, শীতল গলায় বললেন, আর কিছু না তো? না। ঠিক করে বল। ঠিক করেই বলছি মামা। প্রিয়াঙ্কার কথায় তার মামা খুব আশ্বস্ত হলেন বলে মনে হলো না। সারাক্ষণ গম্ভীর হয়ে রইলেন, চায়ের কাপে দুটো চুমুক দিয়ে রেখে দিলেন। যাই রে মা বলেই কোনো দিক না তাকিয়ে হনহন করে চলে গেলেন। মামা চলে যাওয়ার 1 ঘন্টার ভিতরেই মামি এসে হাজির। বোঝাই যাচ্ছে মামা পাঠিয়ে দিয়েছেন। মামি প্রিয়াঙ্কাকে দেখে আঁতকে উঠলেন, প্রায় চেঁচিয়েই বললেন, 1 সপ্তাহ আগে তোকে দেখেছি আর এখন কি দেখছি? কি ব্যাপার, তুই খোলাখুলি বল তো। প্রিয়াঙ্কা শুকনো হাসি হেসে বলল, কই, কোনো সমস্যাই তো নাই। মামি কঠিন গলায় বললেন, তুই বলতে না চাইলে কিন্তু আমি জামাইকে জিজ্ঞেস করব। জামাই আসবে কখন? ও আসবে রাত 8টার দিকে। ওকে জিজ্ঞেস করতে হবে না মামি, আমি বলছি। বল, কিচ্ছু লুকোবি না। প্রিয়াঙ্কা প্রায় ফিসফিস করে বলল, আমি না ভয় পাই মামি। কিসের ভয়? কি যেন দেখি। কি দেখিস? নিজেও ঠিক জানি না কি দেখি। ভাষা ভাষা কথা বলবি না, পরিষ্কার করে বল কি দেখিস। প্রিয়াঙ্কা এক পর্যায়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, মামি, আমি বোধহয় পাগল হয়ে গেছি। কি সব যেন দেখি আমি। সে কি দেখে তা তিনি অনেক প্রশ্ন করেও বের করতে পারলেন না। প্রিয়াঙ্কা অন্য সব প্রশ্নের জবাব দেয়, কিন্তু কি দেখে তা বলে না, এড়িয়ে যায় বা কাঁদতে শুরু করে। তোর কি বর পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। সে কি তোকে ভয়টয় দেখায়? কি যে বলো না মামি তুমি, আমাকে ভয় দেখাবে কেন? মামি অনেকক্ষণ থাকলেন। প্রিয়াঙ্কাদের ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখলেন, কাজের মেয়ে এবং কাজের ছেলেটির সঙ্গেও কথা বললেন। কাজের মেয়েটির নাম মরিয়ম, দেশ খুলনা, ঘরের যাবতীয় কাজ সেই করে। কাজের ছেলেটির নাম জিতু মিয়া, তার বয়স 9-10। এদের দুজনের কাছ থেকেও খবর বার করার চেষ্টা করা হলো। আচ্ছা মরিয়ম, তুমি কি ভয়টয় পাও? না, ভয় পাবো কে? রাতে কিছু দেখো নাকি? কি দেখবো? আচ্ছা ঠিক আছে, যাও। প্রিয়াঙ্কার মামি কোনো রহস্য ভেদ করতে পারলেন না। তার খুব ইচ্ছে ছিল জাবেদের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলাপ করবেন, পরামর্শ করবেন। প্রিয়াঙ্কার জন্য পারা গেল না। সে কাঁদো কাঁদো গলায় বলল, মামি, তুমি যদি তাকে কিছু বলো তাহলে কিন্তু আমি বিষ খাবো। আল্লাহর কসম আমি বিষ খাবো, নয়তো ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কারণ প্রিয়াঙ্কা সত্যি সত্যি বিষ টিষ খেয়ে ফেলতে পারে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এই কথাটা লিখে একবার সে 1 বোতল ডেটল খেয়ে ফেলেছিল। অনেক ডাক্তার, হাসপাতাল করতে হয়েছে। এই কাণ্ড সে করেছিল অতি তুচ্ছ কারণে, তার এক বান্ধবীর সঙ্গে ঝগড়া করে। এই মেয়ের পক্ষে সবই সম্ভব, তাকে কিছুতেই ঘাটানো উচিত নয়। জাবেদ এলো রাত 8:30টার দিকে। জাবেদের সঙ্গে খানিকক্ষণ টুকটাক গল্প করে প্রিয়াঙ্কার মামি ফিরে গেলেন। তার মেঘ কাটল না। কি হলো প্রিয়াঙ্কার? সে কি দেখে? প্রিয়াঙ্কা নিজেও জানে না তার কি হয়েছে। মামি চলে যাওয়ার পর তার বুক ধকধক করা শুরু হয়েছে, অল্প অল্প ঘাম হচ্ছে, অসম্ভব গরম লাগছে। কিছুক্ষণ পর পর মনে হচ্ছে বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তারা খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে ঘুমোতে গেল। জাবেদ বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে। আজও তাই হলো। জাবেদ ঘুমোচ্ছে, তালে তালে নিঃশ্বাস পড়ছে। জেগে আছে প্রিয়াঙ্কা। কিছুক্ষণের মধ্যেই তার পানির পিপাসা পেল, প্রচণ্ড পানির পিপাসা। পানি খাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতে হবে, যেতে হবে পাশের ঘরে, কিন্তু সেটা করবে না। অসম্ভব, কিছুতেই না। পানি তৃষ্ণায় মরে গেলেও না। এই পানি খেতে গিয়েই প্রথমবার তার অসুখ ধরা পড়েছিল। ভয়ে ওই দিন সে মরেই যেত। কিন্তু কেন মরল না? মরে গেলেই তো ভালো হতো। তার মতো ভীতু মেয়ের মরে যাওয়াই তো উচিত। ওই রাতে সে বেশ আরাম করে ঘুমোচ্ছিল। হঠাৎ বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে বেশ ঠান্ডা হয়ে গেল। জানলা দিয়ে ফুরফুর বাতাস বইছে। ঘুমোবার জন্য চমৎকার এক রাত। এক ঘুমে সে কখনো রাত পার করতে পারে না।
মাঝখানে উঠে তাকে একবার অন্তত পানি খেতেই হয় কিংবা বাথরুমে যেতে হয়। সেই রাতেও পানি খাওয়ার জন্য সে উঠল। জাবেদ কাত হয়ে ঘুমোচ্ছে, গায়ে পাতলা চাদর দিয়ে রেখেছে। অদ্ভুত অভ্যাস মানুষটার, যত গরমই পড়ুক না কেন গায়ের চাদর সে দিয়েই রাখবে। প্রিয়াঙ্কা খুব সাবধানে গায়ের চাদর সরিয়ে দিল। আহা, আরাম করে ঘুমুক, কেমন ঘেমে গেছে। স্বামী ডিঙিয়ে ওঠানামা করা ঠিক হচ্ছে না, হয়তো পাপ হচ্ছে, কিন্তু উপায় কি? প্রিয়াঙ্কা ঘুমোয় দেয়ালের দিকে। খাট থেকে নামতে হলে স্বামীকে ডিঙিয়েই যেতে হবে। তাদের শোয়ার ঘর অন্ধকার, তবে পাশের ঘরে বাতি জ্বলছে। এই একটা বাতি সারা রাত জ্বলে। ঘরটা জাবেদের লাইব্রেরি ঘর। এই ঘরে জাবেদ পরীক্ষার খাতা দেখে, পড়াশোনা করে। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একটা বুকশেলফে কিছু বই, পুরনো ম্যাগাজিন, একটা বড় টেবিল, টেবিলের উপর রাজ্যের পরীক্ষার খাতা, একটা ইজি চেয়ারের পাশে একটা সাইড টেবিলে টেবিল ল্যাম্প। দরজার ফাঁক দিয়ে স্টাডি রুমের আলোটা কিছুটা প্রিয়াঙ্কাদের শোবার ঘরেও আসছে, তবু ঘরটা অন্ধকার। স্যান্ডেল খুঁজে বের করতেই অনেকক্ষণ মেঝে হাতাতে হলো। স্যান্ডেল পায়ে পড়া মাত্র পাশের ঘরে কিসের যেন একটা শব্দ হলো। ভারী অথবা মৃদু গলায় কেউ একজন কাশলো। ইজি চেয়ার টেনে সরালো। নিশ্চয়ই মনের ভুল, তবু প্রিয়াঙ্কা আরো কিছুক্ষণ অপেক্ষা করল। না, আর কোনো শব্দ নেই। শুধু সদর রাস্তা দিয়ে দ্রুত বেগে ট্রাক যাওয়া আসা করছে। তাহলে একটু আগে পাশের ঘর থেকে কে শব্দ করেছিল? অবিকল নিঃশ্বাস নেওয়ার শব্দ। প্রিয়াঙ্কা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকেই জমে পাথর হয়ে গেল। ইজি চেয়ারে জাবেদ বসে আছে, হাতে বই। জাবেদ বই থেকে মুখ তুলে তাকালো, নরম গলায় বলল, কিছু বলবে? কতটা সময় পার হয়েছে এর মধ্যে? 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, না অনন্তকাল? প্রিয়াঙ্কা জানে না। সে শুধু জানে সে ছুটে চলে এসেছে শোবার ঘরে, ঝাঁপিয়ে পড়েছে বিছানায়। তার সমস্ত শরীর কাঁপছে। সে কি অজ্ঞান হয়ে যাচ্ছে? নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাচ্ছে। ঘর দুলছে, চারদিকে বাতাস অসম্ভব ভারী ও উষ্ণ। জাবেদ জেগে উঠেছে। সে বিছানায় পাশ ফিরতে ফিরতে বলল, কি? প্রিয়াঙ্কা বলল, কিছু না। জাবেদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, ঘুমাও, জেগে আছো কেন? বলতে বলতে জাবেদ আবার ঘুমে এলিয়ে পড়ল। জাবেদকে জড়িয়ে ধরে সারা রাত জেগে রইল প্রিয়াঙ্কা। একটা দীর্ঘ ও ভয়াবহ রাত। স্বামীকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কা শুয়ে আছে, তার সমস্ত ইন্দ্রিয় পাশের ঘরে। সে স্পষ্টতই শুনতে পাচ্ছে ছোটখাটো শব্দ আসছে পাশের ঘর থেকে। নিঃশ্বাস ফেলার শব্দ, বইয়ের পাতা উল্টাবার শব্দ, ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালে যেমন ক্যাচক্যাচ শব্দ হয় সেই রকম শব্দ, গলার শ্লেষ্মা পরিষ্কার করার শব্দ। শেষ রাতের দিকে শোনা গেল বারান্দায় পায়চারির শব্দ। কেউ একজন বারান্দায় এই মাথা থেকে ও মাথায় যাচ্ছে, আবার ফিরে আসছে। এই সব কিছু কি কল্পনা? নিশ্চয়ই কল্পনা। রাস্তা দিয়ে ট্রাক যাওয়া আসার শব্দ ছাড়া আর কোনো শব্দ আসছে না তো। ফজরের আজানের পরে প্রিয়াঙ্কার চোখে ঘুম জড়িয়ে এলো। ঘুম ভাঙল বেলা 9:30টায়। ঘরের ভেতরে রোদ ঝলমল করছে। জাবেদ চলে গেছে কলেজে। মরিয়ম জিতু মিয়ার সঙ্গে তার স্বরে ঝগড়া করছে। প্রিয়াঙ্কার সব ভয় কৌপনের মতো উড়ে গেল। রাতে সে যে অসম্ভব ভয়টা পেয়েছিল, এটা ভেবে এখন কেমন নিজেরই হাসি পাচ্ছে। সে স্বপ্ন দেখেছিল। স্বপ্নই বোধহয়, স্বপ্ন ছাড়া আর কি হতে পারে? মানুষ কত রকমের দুঃস্বপ্ন দেখে, এও একটা দুঃস্বপ্ন। এর বেশি কিছু হবে না। মানুষ তো এর চেয়েও ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। সে নিজেই কতবার দেখেছে। প্রিয়াঙ্কা বিছানা থেকে নামতে নামতে ডাকলো, মরিয়ম। জি আম্মা। ঝগড়া করছো কেন মরিয়ম? জিতু কাচের জগটা ভাঙে ফেলছে আম্মা। চিৎকার করলে তো জগ ঠিক হবে না। চিৎকার করবে না। জিনিসের উপর কোনো মায়া নেই, মহব্বত নাই। ঠিক আছে, তুমি চুপ করো। তোমার স্যার কি চলে গেছে? যে বাজার করে দিয়ে গেছে? যে আচ্ছা যাও, তুমি আমার জন্য খুব ভালো করে এক কাপ চা বানিয়ে আনো। মরিয়ম চা আনতে গেল। প্রিয়াঙ্কা মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে বসলো। এখন তার করার কিছুই নেই।
দুজন মানুষের সংসার, কাজ তেমন একটা থাকে না। এই সংসার কাজকর্ম যা আছে সবই মরিয়ম দেখে, আর বেশ ভালো মতোই দেখে। চুপচাপ বসে থাকা ছাড়া প্রিয়াঙ্কার কোনো কাজ নেই। এই ফ্ল্যাটে অনেক গল্পের বই আছে। গল্পের বই পড়তে প্রিয়াঙ্কার ভালো লাগে না। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করা দরকার, পড়তেও ভালো লাগছে না। কারণ প্রিয়াঙ্কা জানে পড়ে লাভ হবে না, সে পাশ করতে পারবে না। কোনো একটা কলেজেই তাকে BA পড়তে হবে। কে জানে, হয়তো জাবেদের কলেজেই পড়তে হবে। যদি তাই হয় তাহলে জাবেদ কি তাকে পড়াবে? ক্লাসে তাকে কি রাখবে? স্যার। চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই মরিয়ম তাকে একটা চিঠি দিল। চিঠি না, ঠিক চিরকুট। জাবেদ লিখেছে, প্রিয়াঙ্কা, তোমার গাটা গরম মনে হলো, তৈরি হয়ে থেকো, আমি দুপুরে তোমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রিয়াঙ্কার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। মানুষটা ভালো, হৃদয়বান এবং বুদ্ধিমান। স্বামীদের কত রকম অন্যায় দাবি থাকে, তার এমন কিছুই নেই। অন্যদের দিকেও খুব তীক্ষ্ণ দৃষ্টি। প্রিয়াঙ্কা কেন, আজ যদি জিতু মিয়ার জ্বর হয় তাকেও সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে। জাবেদ এমন একজন স্বামী যার উপর ভরসা করা যায়। যেই যাই বলুক, এই মানুষটা স্বামী হিসেবে পেয়ে তার খুব ভালো লাগছে। জাবেদের আগে একবার বিয়ে হয়েছে, কিন্তু সেটা নিশ্চয়ই অপরাধ নয়। বেচারা স্ত্রী মারা গিয়েছে বিয়ের 8 মাসের মাথায়। স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েনি, 2 বছর অপেক্ষা করেছে। মামা মামি যে তাকে দোজবর একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন, এই নিয়েও প্রিয়াঙ্কার মনে কোনো ক্ষোভ নেই। মামা দরিদ্র মানুষ, তিনি আর কত করবেন, যথেষ্টই তো করেছেন। মামি নিজের গয়না ভেঙে তাকে গয়না করে দিয়েছেন। কজন মানুষ এমন করে? 8-9টা নতুন শাড়ি কিনে দিয়েছেন, এর মধ্যে একটা শাড়ি আছে 1200 টাকা দামের। জাবেদের আগের স্ত্রীর অনেক শাড়ি আছে এই ঘরে। এই মেয়েটির শাড়ির দিকে তাকালেই মনে হয় খুব শৌখিন একটা মেয়ে ছিল। ড্রেসিং টেবিল ভর্তি সাজগোজের জিনিস, কিছুই ফেলে দেওয়া হয়নি। বসার ঘরে মেয়েটির বড় একটা বাঁধানো ছবি আছে। খুব সুন্দর একটা মুখ, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। দুপুরবেলা জাবেদ প্রিয়াঙ্কাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। এই ডাক্তার জাবেদের বন্ধু, কাজেই ডাক্তার অনেক কাজে বাজে রসিকতা করল। যেমন হাসি মুখে বলল, ভাবি কেমন শুকনো দেখাচ্ছে কেন, সংসারে নতুন কেউ আসছে নাকি? বুদ্ধিমান হয়ে ঠিক কাজটা সেরে ফেলেননি তো? 2 সপ্তাহ হয়নি যার বিয়ে হয়েছে, তার সঙ্গে কি এরকম রসিকতা করা যায়? রাগে প্রিয়াঙ্কার গা জ্বলতে শুরু করলো। ডাক্তার তাকে 1 গাদা ভিটামিন দিলেন এবং বললেন, ভাবিকে মনে হচ্ছে রাতে ঘুমোতে টুমোতে দেয় না নাকি? দুপুরে ঘুমিয়ে পুষিয়ে নেবেন কেমন, নয়তো শরীর খারাপ করবে। প্রিয়াঙ্কা বাড়ি ফিরল রাগ করে। সন্ধ্যা মেলবার আগে সেই রাগ ভয়ে রূপান্তরিত হলো। সীমাহীন ভয় তাকে গ্রাস করে ফেলল। এই ঘর থেকে ও ঘর যেতে ভয় করছে, বারান্দায় যেতে ভয় হচ্ছে। হাত মুখ ধুতে বাথরুমে গিয়েছে, বাথরুমের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে মনে হলো এই দরজা সে খুলতেই পারবে না। দরজা আপনা আপনি আটকে গেছে। সে দরজা খোলার চেষ্টা না করে কাপা গলায় ডাকতে লাগলো, মরিয়ম, ও মরিয়ম, মরিয়ম। রাতে আবার ওই দিনের মতো হলো। জাবেদ পাশেই প্রায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর প্রিয়াঙ্কা স্পষ্টই শুনছে স্যান্ডেল পরে বারান্দাকে যেন পায়চারি করছে। প্রিয়াঙ্কা নিজেকে বোঝালো যে ও কেউ না, হয়তো মরিয়ম। মরিয়ম হাঁটছে, ছোট ছোট পা ফেলছে। মরিয়ম ছাড়া আর কি হবে? নিশ্চয়ই মরিয়ম, নিশ্চয়ই মরিয়ম। স্যান্ডেলে কেমন ফটফট শব্দ হচ্ছে। জাবেদ যখন স্যান্ডেল পরে হাঁটে তখন এরকম শব্দ হয় না। একবার কি বারান্দায় উকি দিয়ে দেখবে? কি হবে উকি দিলে? কিছুই তো হবে না, ভয়টা কেটে যাবে। রাত 1টা বাজে, এমন কোনো রাতও হয়নি। রাত 1টায় ঢাকা শহরে অনেক দোকানপাট খোলা থাকে। এই তো পাশের ফ্ল্যাটের বাচ্চাটা কাঁদছে, এখন নিশ্চয়ই বারান্দায় যাওয়া যায়। খুব সাবধানে জাবেদকে ডিঙিয়ে প্রিয়াঙ্কা বিছানা থেকে নামলো। তার হাত পা কাঁপছে, প্রিয়াঙ্কার বুক ফেটে যাচ্ছে, কানের কাছে কেমন ঝা ঝা করে শব্দ হচ্ছে। সব অগ্রাহ্য করে বারান্দায় চলে এলো সে, আর তার সঙ্গে সঙ্গে বারান্দায় দাঁড়ানো মানুষটা বলে উঠল, প্রিয়াঙ্কা, 1 গ্লাস পানি দাও তো। বিছানায় যে মানুষটা শুয়ে আছে এই মানুষটাই সেই জাবেদ।
তার পরনে জাবেদের মতোই লুঙ্গি, হাত কাটা গেঞ্জি, মুখ গম্ভীর ও বিষণ্ণ। প্রিয়াঙ্কা ছুটে শোবার ঘরে চলে এলো, কোনো মতে বিছানায় উঠল। ওই তো জাবেদ ঘুমোচ্ছে, গায়ে চাদর টানা। এতক্ষণ ধরে যা দেখছি সব ভুল দেখছি, যা শুনছি সব ভুল শুনছি। কিছু একটা আমার হয়েছে, ভয়ঙ্কর কোনো একটা অসুখ। সকাল হলে আমার এই অসুখ থাকবে না। আল্লাহ, তুমি সকাল করে দাও, খুব তাড়াতাড়ি সকাল করে দাও। মানুষ জেগে উঠুক, সূর্যের আলো চারিদিকে ভরিয়ে যাক। সে জাবেদকে শক্ত করে জড়িয়ে ধরল। জাবেদ ঘুম ঘুম গলায় বলে উঠল, কি হয়েছে? সকালবেলা সত্যি সত্যি সবকিছু স্বাভাবিক হয়ে গেল। রাতে এরকম ভয় পাওয়ার জন্য লজ্জা লাগতে লাগলো। জাবেদ কলেজে চলে যাওয়ার পর সে অস্বাভাবিক ভঙ্গিতে মরিয়মকে তরকারি কাটায় সাহায্য করতে গেল। মরিয়ম বলল, আফার শরীর খারাপ নাকি? না, আপনি কিছু করণ লাগতো না আফা, আপনি গিয়ে হয়ে থাকেন। এইমাত্র তো ঘুম থেকে উঠলাম, এখন আবার শুয়ে কি করব? আচ্ছা মরিয়ম, তোমার আগের আপাও কি আমার মতো চা খেত? হ, তো আপনার মতো চুপচাপ থাকতো না, সারাদিন হইচই করতো, গান বাজনা করতো। মারা গেলেন কিভাবে? হঠাৎ মাথাটা খারাপ হয়ে গেল, উল্টাপাল্টা কওয়া শুরু করলো, কি জানি কি দেখে। প্রিয়াঙ্কা শঙ্কিত গলায় বলল, কি দেখে? দুইটা মানুষ নাকি দেখে, একটা আসল একটা নকল। কোনটা আসল কোনটা নকল বুঝতে পারে না। তুমি কি বলছো তাও তো আমি বুঝতে পারছি না। পাগল মানুষের কথা কি ঠিক আছে আপা? প্রিয়াঙ্কা মাথা নিচু করে চায়ের কাপে ছোট্ট চুমুক দিচ্ছে। একবারও মরিয়মের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। তার ধারণা, তাকালেও মরিয়ম অনেক কিছু বুঝে ফেলবে যে প্রিয়াঙ্কারও একই অসুখ হয়েছে। সে চায় না মরিয়ম কিছু বুঝুক, কারণ তার কিছুই হয়নি, অসুখ করেছে। অসুখ কি মানুষের করে না? রাত গভীর হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে টুপ 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 করে। খোলা জানলায় হাওয়া আসছে। প্রিয়াঙ্কা জাবেদকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তার চোখে ঘুম নেই। পাশের ঘরে বইয়ের পাতা উল্টানোর শব্দ হচ্ছে। এই যে সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়ার গন্ধ ভেসে আসছে। ইজি চেয়ার থেকে উঠল, ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে ইজি চেয়ারে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।